কেমিক্যাল চেঞ্জের কেমিক্যাল চেঞ্জ। ওকে, তো কেমিক্যাল চেঞ্জের আজকে ফার্স্টে ডিসকাস করতে যাচ্ছি হচ্ছে যে জিনিসটা, সেটা হলো এরকম যে থিওরি অফ কেমিক্যাল রিঅ্যাকশন। থিওরি অফ কেমিক্যাল রিঅ্যাকশন। থিওরি অফ কেমিক্যাল রিঅ্যাকশন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, থিওরি অফ কেমিক্যাল রিঅ্যাকশন এর মানেটা হচ্ছে যে কেমিক্যাল রিঅ্যাকশন সাকসেসফুল কখন হবে আর কখন আনসাকসেসফুল হবে। মানে কেমিক্যাল রিঅ্যাকশন তোমার কতগুলো কন্ডিশন ফলো করতে হয়, কেমিক্যাল রিঅ্যাকশনকে কতগুলো কন্ডিশন ফলো করতে হয়। যদি ফলো না করে তাহলে আনসাকসেসফুল, আর ফলো করলে হবে সাকসেসফুল। কেমিক্যাল রিঅ্যাকশন সাকসেসফুল আনসাকসেসফুল এটা ডিপেন্ড করে কতগুলো কন্ডিশনের উপর। এই কন্ডিশন গুলো দিয়ে আমরা দুইটা থিওরি ডিসকাস করতে যাচ্ছি। তার একটা হচ্ছে যে থিওরি ডিসকাস করব সেটা হচ্ছে থিওরি অফ কেমিক্যাল রিঅ্যাকশন। তো এর মধ্যে আমরা ডিসকাস করব ফার্স্ট যেটা, ওটা হচ্ছে কলিশন থিওরি। কলিশন থিওরি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো কলিশন থিওরি, তো কলিশন থিওরিটা কি তোমরা এখন জানতে যাচ্ছ। কি জানতে যাচ্ছ? কলিশন থিওরি কি, কলিশন থিওরি কি, ঠিক না? তো এরকম না জানার জায়গাটা আগে ব্যাপার, যেমন প্রিভিয়াস ক্লাসে তোমরা দেখছো যেটা, সেটা হচ্ছে যে আর্হেনিয়াস ইকুয়েশন। আর্হেনিয়াস ইকুয়েশনটা দেখলা, দেন আর্হেনিয়াস ইকুয়েশন থেকে তুমি কিভাবে আর্হেনিয়াস ইকুয়েশনকে অ্যাপ্লাই করতে পারি আমরা অ্যাজ ম্যাক্সিমাম আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা জানা হয়ে গেছে। এই জায়গাটাতে দ্যাট মিনস এই কেমিক্যাল চেঞ্জে আস্তে আস্তে হয়তো কলেজগুলোর অনেক টাইম লাগবে, হয়তো 2 মান্থস লেটার 3 মান্থস লেটার হতে পারে আর কি এরকমটা। তো এখন আমাদের তো আমরা আমাদের মতো করে শেষ করে যাচ্ছি। তো শেষ করে যাচ্ছি, আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এখন তোমাদের মাইন্ডে অনেক মানে কম, মাইন্ডের মধ্যে তোমার হচ্ছে গিয়া ক্রাউড কম বলতে পারো, অথবা মাইন্ডের কিছুটা হলেও ফ্রেশ। এক হিসেবে ফ্রেশ, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আমার স্টুডেন্ট লাইফের এক্সপিরিয়েন্স থেকে সবসময় বলি। সেটা হচ্ছে যে আমরা যখন ধরো ইন্টারমিডিয়েট যখন উঠছি, তারপরে যেই ফিজিক্সের যেই ফার্স্ট চ্যাপ্টার পড়ছি, থেকে কেমিস্ট্রিতে যেই ফার্স্ট চ্যাপ্টার পড়ছি, বা যে কোনোটারই যে ফার্স্ট চ্যাপ্টারটা পড়ছি, সত্যি কথা ওই ফার্স্ট চ্যাপ্টারটাতে আমরা ভালো করছি পরবর্তীতে বেশি, কিন্তু পরবর্তীতে যত চ্যাপ্টার একটা থেকে একটা চ্যাপ্টার গেছি, একটা থেকে একটা চ্যাপ্টার গেছি, আস্তে আস্তে ওই চ্যাপ্টার গুলো যেটা আমি লেটেস্ট শেষ করলাম সেটা থেকে আমি বেশি পারছি কোনটা, যেটা মাত্র কলেজে উঠা পড়ছিলাম। কেবল কলেজে উঠে যে চ্যাপ্টারটা পড়ছি সেটাই বেটার পারি, যেটা আমি লাস্ট শেষ করলাম সেটা আর বেশি পারি না। এটা এই কারণটাই যে তোমরা এখন যা নিচ্ছ এটা বেশি সময় পর্যন্ত মনে থাকবে। দেখবা কি জানো, এই যে তোমরা কিন্তু সেকেন্ড পেপার না পরে পড়বা, আগে তো ফার্স্ট পেপার পড়বা, পরে সেকেন্ড পেপার পড়বা, ঠিক না? আচ্ছা, একটা এক্সাম্পল দেই। ফার্স্ট পেপার পড়লো, সেকেন্ড পেপার পড়লো, টেস্ট এক্সাম গেল, কেবল কিন্তু সেকেন্ড পেপার পড়ে আসছে। স্টুডেন্টদেরকে বলি যে হাত তোলো, রিভিশন দিব, যে কোন পেপার রিভিশন দিব, সেকেন্ড পেপার। সেকেন্ড পেপার না কয়দিন আগে শেষ হইলো, তাও বলে সেকেন্ড পেপার, মাথায় থাকে না। ফার্স্ট পেপার রিভিশন সবচেয়ে কম দরকার হবে, ফার্স্ট পেপারের রিভিশন কমও হবে, কম দরকারও হবে। সেকেন্ড পেপারের রিভিশনটা দেখবা যে বেশি নেওয়া লাগতেছে। কলিশন থিওরি কি? কলিশন থিওরিতে তোমার যে পয়েন্ট গুলো, তার পয়েন্ট ওয়ান কলিশন থিওরির ফার্স্ট পয়েন্ট হচ্ছে কন্ট্যাক্ট অফ রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলস। কন্ট্যাক্ট অফ রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলস এটা হচ্ছে প্রাইমারি কন্ডিশন বা প্রাইম কন্ডিশন, প্রাইমারি অ্যান্ড প্রাইম কন্ডিশন অফ রিঅ্যাকশন। প্রাইমারি অ্যান্ড প্রাইম কন্ডিশন অফ রিঅ্যাকশন সেটা হচ্ছে কন্ট্যাক্ট অফ রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলস। কন্ট্যাক্ট অফ রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলস অর্থাৎ রিঅ্যাকশন করতে চাইলে রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলদেরকে কি হইতে হবে? কন্ট্যাক্টে আসতে হবে। রিঅ্যাকশন করতে চাইলে রিঅ্যাকট্যান্ট মলিকিউলসদেরকে কি হবে? কন্ট্যাক্টে আসতে হবে। কন্ট্যাক্টে না আসলে রিঅ্যাকশন হবে কিভাবে? তো কি হইতেছে? ফার্স্ট বলতেছে যে কন্ট্যাক্টে আসতে হবে, কন্ট্যাক্ট অফ রিঅ্যাকট্যান্ট মলিকিউল।
ধরো হাইড্রোজেন প্লাস আয়োডিন রিঅ্যাকশন করে হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস করে, এখন এইটা হাইড্রোজেন মলিকিউল আর এটা হলো আয়োডিন মলিকিউল। এই হাইড্রোজেন আর আয়োডিন মলিকিউলকে কি হইতে হবে, তোমার কন্টাক্টে আসতে হবে, হাইড্রোজেন আর আয়োডিন মলিকিউলকে কন্টাক্টে আসতে হবে, আদারওয়াইজ রিঅ্যাকশন হবে না। এটা হচ্ছে কলিশন থিওরির ফার্স্ট পয়েন্ট। কলিশন থিওরির ফার্স্ট পয়েন্ট এটা, যে কন্টাক্ট অফ রিঅ্যাক্টিভ মলিকিউল, তার মানে রিঅ্যাক্টিভ মলিকিউলদেরকে কন্টাক্টে আসতে হবে, ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান পয়েন্ট হচ্ছে যে কন্টাক্টে তো আসলোই, কন্টাক্টে আসার পরে দেখা গেল যে তারপরেও কি হইলো, তোমার হাইড্রোজেন আয়োডিনই হয়ে রইলো, হাইড্রোজেন আয়োডিনই হয়ে রইলো। এমনও হতে পারে কিছু, আর কিছু হয়তো এমন হবে। তার মানে এটা কি হবে জানো, তার মানে এইটা হচ্ছে আনসাকসেসফুল আর এটা হচ্ছে সাকসেসফুল। তাহলে কন্টাক্টে আসার পরে আনসাকসেসফুল হতে পারে, সাকসেসফুল হতে পারে। তো এটা কেন কন্টাক্টে আসার পরে, সেটা হচ্ছে যে দেন হলো গিয়া কলাইড উইথ সাফিসিয়েন্ট এনার্জি। আচ্ছা, ফার্স্ট কন্ডিশন ফুলফিল করছো, কন্টাক্টে আসছো, ফার্স্ট কন্ডিশন ফুলফিল করছো যে কন্টাক্টে আসছো, বাট কন্টাক্টে আসার পরেও আনসাকসেসফুল আর একদিকে সাকসেসফুল। কারণ আরেক কন্ডিশন 2 হচ্ছে গিয়া কলাইড উইথ সাফিসিয়েন্ট এনার্জি। কি করতে হবে, কলাইড করতে হবে, কলিশন হতে হবে, তাদের মধ্যে কলিশন হইতে হবে উইথ সাফিসিয়েন্ট এনার্জি, কলাইড উইথ সাফিসিয়েন্ট এনার্জি, কলিশন উইথ সাফিসিয়েন্ট এনার্জি। অর্থাৎ কন্টাক্টে আসতে হবে, কলাইড করতে হবে, কন্টাক্টে আসতে হবে, কলাইড করতে হবে। সাফিসিয়েন্ট এনার্জি দিয়ে কলাইড না করলে আনসাকসেসফুল হইতে পারে, আর যদি কলাইড করে উইথ সাফিসিয়েন্ট এনার্জি তাহলে সেটা হবে সাকসেসফুল। তাহলে এটা হচ্ছে পয়েন্ট 2 কলিশন থিওরি। পয়েন্ট 2 এন্ড দেন পয়েন্ট 3, দ্য লাস্ট পয়েন্ট হচ্ছে সেটা হলো গিয়া কলিশন হচ্ছে গিয়া টুয়ার্ড সুইটেবল এরিয়া, কলিশন টুয়ার্ড সুইটেবল এরিয়া অথবা কলিশন ইন দ্য সুইটেবল এরিয়া। মানে কথা হচ্ছে যে কলিশন হইতে হবে, আবার সেটা আবার সুইটেবল এরিয়া দিয়ে কলিশন হইতে হবে। ফার্স্ট হচ্ছে কন্টাক্টে আসতে হবে, কন্টাক্টে হচ্ছে আসাটা প্রাইম কন্ডিশন, কন্টাক্টে আসার পরে তাদের কলিশন হইতে হবে সাফিসিয়েন্ট এনার্জি, তাহলে সাকসেসফুল হবে। তো অনেক রিঅ্যাকশন আছে যে সাফিসিয়েন্ট এনার্জি অ্যাপ্লাই করেও সাকসেস না হতে পারে, সেখানে আনসাকসেসফুল হওয়ার কারণটা হচ্ছে যে তারা যেখান দিয়ে যেই এরিয়াতে কলিশন হওয়ার কথা সেই এরিয়া দিয়ে হয় নাই, রং এরিয়া দিয়ে কলিশন হইলে হবে না। তার একটা এক্সাম্পল এরকম, এটা হচ্ছে ক্লোরিনের সাথে কার্বনের সাথে দেখো 3টা ক্লোরিন আছে, 3 ক্লোরিন 1টা হাইড্রোজেন, কার্বনের সাথে 3টা ক্লোরিন 1টা হাইড্রোজেন, এটা হচ্ছে ক্লোরোফর্ম, এটা একটা মলিকিউল যার নাম হচ্ছে ক্লোরোফর্ম। এই মলিকিউলটা ধরো একটা ক্লোরিন অ্যাটম এটাকে হাইড্রোজেনকে ডিসপ্লেস করবে, একটা ক্লোরিন অ্যাটম এই হাইড্রোজেনকে ডিসপ্লেস করবে, ক্লোরিন অ্যাটম হাইড্রোজেনকে ডিসপ্লেস করবে। এখন তোমার ক্লোরিন কোন দিক দিয়ে অ্যাপ্রোচ করবে, এখন ক্লোরিন যদি এদিক দিয়ে অ্যাপ্রোচ করে তাহলে সে সাকসেসফুল হবে, আর যদি ক্লোরিন এদিক দিয়ে অ্যাপ্রোচ করে তাহলে কি তার সাকসেসফুল হওয়ার কোনো চান্স আছে? যতই সে শক্তি খাটাক তার সব এনার্জি দিক লাভ হবে কোনো? তাহলে তার মানে হচ্ছে যে কলিশন হইলেই কি হবে, কলিশন যত এনার্জি দিয়ে হোক কাজ হবে, এখানে হবে না। তার মানে আরেকটা কন্ডিশন হচ্ছে যে সুইটেবল এরিয়া, যে দিক থেকে সুইটেবল সেদিক থেকে কলিশন হইতে হবে, শুধু কলিশন হইলেই হবে না। এই 3টা কন্ডিশন নিয়ে হচ্ছে গিয়া কলিশন থিওরি, এই 3টা কন্ডিশন নিয়েই হয় কলিশন থিওরি। ঠিক আছে, তাহলে তোমাকে যদি বলে এক্সপ্লেইন কলিশন থিওরি তাহলে এটা এক্সপ্লেইন করলা, আর যদি এমসিকিউ আসে তাহলে কলিশন থিওরির এইগুলো হচ্ছে পয়েন্ট। 3 নাম্বারটা একবার বুঝাবেন, কলিশন টুয়ার্ডস সুইটেবল। হ্যাঁ, মানে কলিশনটা হইতে হবে, মানে এটা বলতেছে যে কন্টাক্টে আসতে হবে, তারপর বলতেছে কলিশন হইতে হবে, কলিশন সাফিসিয়েন্ট এনার্জি,
দিয়ে কলিশন হইতে হবে। তারপরে বলতেছে যে কলিশন মনে করো সাফিসিয়েন্ট এনার্জি দিয়েও আমরা অনেক সময় সাকসেসফুল রেজাল্ট পাবো না। তার মানে কি আরো একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা হচ্ছে কলিশন টুয়ার্ডস সুইটেবল এরিয়া। মনে করো এই ক্লোরিন এই হাইড্রোজেনকে আসছে ডিসপ্লেস করতে, ক্লোরিন হাইড্রোজেনকে ডিসপ্লেস করবে। ওকে, এই কার্বনের সাথে 3টা ক্লোরিন আছে, আরেকটা হাইড্রোজেন আছে, ওই হাইড্রোজেনটাও ক্লোরিন কি করবে, ডিসপ্লেস করবে। ওই হাইড্রোজেনটা ক্লোরিন এখন কি করতে আসছে, ডিসপ্লেস করতে আসছে। তো ওই হাইড্রোজেনটা ডিসপ্লেস করতে ক্লোরিন আসার সময় যদি ক্লোরিন এই যেদিক থেকে হাইড্রোজেন আছে সেদিক থেকে অ্যাটাক করে, আর যদি ক্লোরিন যেদিক দিয়ে অন্যান্য ক্লোরিনরা আছে তাদের দিক থেকে অ্যাটাক করে, তো তার এটা রং সাইড না, তখন তার জন্য ক্লোরিন অ্যাটাক মানে স্যার হাইড্রোজেনের দিকে অ্যাটাক করা হচ্ছে ওটা সুইটেবল এরিয়া। মানে কলিশন তো হবে হলো গিয়া ফ্রিকোয়েন্টলি কলিশন চলতেই থাকবে, ঠিক না? কলিশনটা তো চলতেই থাকবে। এখন এই কলিশনটা তো ধরা হলো একটা, ধরো এই যে কলিশন তো চলতেই আছে, এভাবে 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 এইভাবে সবসময় কলিশন চলতেছে। এখন সব কলিশন থেকেই কি বন্ড ব্রেক করবে? সব কলিশন থেকেই কি আমরা রেজাল্ট পাবো? না, কোন কলিশন থেকে আমরা রেজাল্ট পাবো। কোন কলিশন? এখন ক্লোরিন এদিক দিয়ে অ্যাটাক করতেছে, ক্লোরিন ওদিক থেকে অ্যাটাক করতেছে, এই অ্যাটাকটা সাকসেসফুল হবে, এই অ্যাটাকটা সাকসেসফুল হবে না। কারণ এই অ্যাটাক করলে সে যে দিক থেকে হাইড্রোজেন সেদিক থেকে অ্যাটাক করতেছে, তার জন্য কোনো বাধা নাই। কোন একটা তাহলে তার মানে স্যার কোন একটা বন্ড ফর্ম হইতে হইলে স্যার মানে এই 3টা কন্ডিশনে আসতে হবে, একটা না হইলে আরেকটা হবে, আরেকটা না হইলে আরেকটা হবে। না না, মানে ব্যাপারটা হলো গিয়ে একটা রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশনের জন্য এই 3টা কন্ডিশন মানতে হবে। একটা কেমিক্যাল রিয়াকশন যদি সাকসেসফুল হইতে হয় তাহলে 3টা কন্ডিশন মানতে হবে। এই 3টা কন্ডিশন না মানলে স্যার একটা एग्जांपल দিয়ে মনে করেন একটা রিঅ্যাকশন, ঠিক আছে, ওটা ফার্স্ট একটা করছেন ওটা হয় নাই, সেকেন্ডটা করছেন হয় নাই, তাহলে থার্ডটাতে অবশ্যই হইতে হবে, তাই তো? আমি এটা বলছিলাম। না না, তুমি যেটা বলছো সেটা হলো গিয়ে তুমি বলতেছো যে অনেক সময় এটা আশা করতেছো যে ফার্স্ট কন্ডিশন মাইনেই রিয়াকশন হয়ে গেছে, মানে কন্ডিশন 1 দিয়েই তার রিয়াকশন হয়ে গেছে, মানে সেটা বলতেছো আর কি। তারপরে কন্ডিশন 1 দিয়ে না হলে সেকেন্ড কন্ডিশনে যাবে, সেকেন্ড কন্ডিশন দিয়েও যদি রিয়াকশন না হয় তাহলে বুঝবো যে থার্ড কন্ডিশন কাজ করতেছে না, এরকমটা আর কি, বুঝতেছো না? তুমি মনে হয় এইভাবেই বুঝছো, ঠিক না? হ্যাঁ, এটাও চলে, এই কথাটাও ঠিক। অনেক সময় শুধু কন্ট্যাক্টের রিয়াকশন হয়ে গেছে, কন্ট্যাক্টের রিয়াকশন হইতেছে না কেন? তার মানে কলিশন হয় নাই। আচ্ছা, কলিশনেও রিয়াকশন হইতেছে না, তাইলে সমস্যা কোথায়? তার মানে সে কোন দিক দিয়ে মানে যে দিক দিয়ে তার জন্য সুইটেবল এরিয়া সেদিক দিয়ে সে কলিশন করে নাই, ঠিক না? এরকমটা আর কি। তার মানে এই 3টা কন্ডিশন মানলে পরে একটা রিয়াকশন সাকসেসফুল হবে। এই হচ্ছে কলিশন থিওরি। ওকে, সো the second one হলো ট্রানজিশন স্টেট থিওরি। ট্রানজিশন স্টেট থিওরি, আরেকটা থিওরি হচ্ছে ট্রানজিশন স্টেট থিওরি। তাহলে একটা হচ্ছে কলিশন থিওরি, আরেকটা হচ্ছে ট্রানজিশন স্টেট থিওরি। আসো এই থিওরি কি বলে, ট্রানজিশন স্টেট থিওরি দিয়ে কি মিন করে। ওকে, সো এটা অনেক ইম্পর্টেন্ট। তো ট্রানজিশন স্টেট থিওরিটাকে আগে আমি নিজের মতো করে বলে নেই, তারপরে ল্যাঙ্গুয়েজটা দিব। থিওরি অফ কেমিক্যাল রিঅ্যাকশনের মতো এটা একটা থিওরি। হ্যাঁ, এটা সেকেন্ড থিওরি, দুইটা থিওরি, একটা কলিশন থিওরি, একটা ট্রানজিশন স্টেট থিওরি। একটা কলিশন থিওরি, একটা ট্রানজিশন স্টেট থিওরি। এখন শেয়ার করতেছি হচ্ছে ট্রানজিশন স্টেট থিওরি কি বলে, ট্রানজিশন স্টেট থিওরির মানে তোমার প্রিন্সিপাল কি। ওকে, আচ্ছা, তো ট্রানজিশন স্টেট থিওরির ডেসক্রিপশনটা এরকম যে রিঅ্যাকশন মানে বন্ড ব্রেকিং এন্ড বন্ড ফর্মিং। ট্রানজিশন স্টেট থিওরির কথা হচ্ছে যে রিঅ্যাকশন মানে হচ্ছে বন্ড ব্রেক করবে, দেন কি হবে, বন্ড ফর্ম করবে। ট্রানজিশন স্টেট থিওরির শুরুটা এইভাবে হয় যে রিঅ্যাকশন মানে হচ্ছে গিয়ে বন্ড ব্রেকিং এন্ড বন্ড ফর্মিং, দ্যাট মিন্স আগে বন্ড ব্রেক করবে, পরে কি হবে, বন্ড ফর্ম করবে। কিন্তু এই থিওরিতে কি বলতেছে জানো, যে বন্ড ব্রেক যেটা করবে, বন্ড ব্রেক করবে, হ্যাঁ বন্ড ব্রেক করবে, কিন্তু দেখা যাচ্ছে পুরোটা বন্ড ব্রেক করবে না, তার মধ্যে বন্ড আবার ফর্ম করতেও শুরু করবে। তার মানে বন্ড ব্রেকিং এন্ড বন্ড ফর্মিং সিমিলটেনিয়াস, বন্ড ব্রেকিং বন্ড ফর্মিং সিমিলটেনিয়াস। তাহলে স্যার যেটা হবে না এটা কি হবে, প্রেসিপিটেট করবে না, মানে সেটা না, আমি রিঅ্যাকশনের কথা বলতেছি, আমরা রিঅ্যাকশনের কথা বলতেছি। তো রিঅ্যাকশন মানে হচ্ছে গিয়া রিঅ্যাকট্যান্টের বন্ড ব্রেক করবে, প্রোডাক্টের বন্ড ফর্ম করবে। তো এই থিওরি যেটা বলতেছে যে রিঅ্যাকট্যান্টের বন্ড ব্রেকিং
ব্রেক করবে এন্ড প্রোডাক্টের বন্ড ফর্ম করবে। এই রিঅ্যাকটেন্টের বন্ড থেকে যখন প্রোডাক্টের বন্ডে যাব তখন এমন একটা সিচুয়েশন তৈরি হবে, এমন একটা স্টেট ফর্ম করবে যে স্টেটের মধ্যে রিঅ্যাকটেন্টের বন্ডও থাকবে, প্রোডাক্টের বন্ডও থাকবে। যেটা ওল্ড সেটাও থাকবে, যেটা নিউ ওটাও থাকবে, এবং তারা থাকবে ইকুইলিব্রিয়ামে। তার মানে এমন একটা স্টেটে যাবে যে স্টেটে দুইটা বন্ডই ইকুইলিব্রিয়ামে যাবে, নতুনটা পুরানটা, ওল্ড নিউ দুইটা বন্ডই ইকুইলিব্রিয়ামে থাকবে। ওই ইকুইলিব্রিয়ামে থাকা মানে কিছু রাইটে যাবে, কিছু লেফটে আসবে। তার মানে হচ্ছে একসাথে সব রিঅ্যাকটেন্ট প্রোডাক্টে যায় না, তোমরা জানবা একসাথে সব রিঅ্যাকটেন্ট প্রোডাক্টে যায় না। তো রিঅ্যাকটেন্ট থেকে কিছু অংশ প্রোডাক্টে যায়, আবার কিছু অংশ আবার রিঅ্যাকটেন্টে ফিরে আসে। এটা অনেকটা হইতেছে যে তোমার অ্যাটেম নেওয়ার মতো, অ্যাটেম নিছো, কেউ সাকসেস হইছে, কেউ আবার সাকসেস হয় নাই, আবার ঘরে ফিরে আসছে, আবার আমি পরে ট্রাই করব, এরকমটা আর কি, ঠিক না? মনে করো আজকে তুমি 5 জন মিলে 10 জন একটা কাজের জন্য বেরোইছো, তার মধ্যে 3 জন কাজটা করতে পারছো, বা বিদেশ যাচ্ছ, 3 জন যাইতে পারছো, 7 জন যাইতে পারো নাই, তো 7 জন আবার ঘরে ফিরে আসছো, আবার কালকে ট্রাই করতেছো, এমনটা আর কি। তো তো এই যে তুমি বিদেশে যাচ্ছ আর যাচ্ছ না, এরা মাঝখানে একটা জায়গায় আসছো, যেটা হলো গিয়ে যে তোমাদের প্রসেসিং এর একটা মাঝখানে একটা জায়গা আছে না, যে এই হইলে যাইতে পারো আর যাইতে না পারলে ফিরে আসো, এরকমটা আর কি, বর্ডারে আসো, ঠিক আছে? তাহলে ট্রানজিশন স্টেট থিওরিটা হচ্ছে গিয়ে এরকম একটা থিওরি, যে বন্ড ব্রেকিং এন্ড বন্ড ফর্মিং এমন একটা স্টেটে যাবে যে স্টেটে এরা ইকুইলিব্রিয়ামে থাকবে। দ্যাট মিন্স চাইলে রিঅ্যাকটেন্টেও আসতে পারবে, চাইলে কি মানে রিঅ্যাকটেন্টেও কেউ আসবে, আবার প্রোডাক্টেও কেউ যাবে। তো এরকম একটা স্টেটের নাম হচ্ছে গিয়ে ট্রানজিশন স্টেট। এই স্টেটটার নাম হচ্ছে ট্রানজিশন স্টেট, আর এই থিওরিটা হচ্ছে ট্রানজিশন স্টেট থিওরি। তাহলে আমরা এটা এভাবে থিওরিটা বলতে পারি, এভরি কেমিক্যাল রিঅ্যাকশন move such a way that the bond of reactant and bond of product become equilibrium. This state is called transition state. স্টেটটাকে বলে ট্রানজিশন স্টেট। তাহলে এভরি কেমিক্যাল রিঅ্যাকশন মুভ সাচ এ ওয়ে, এভরি কেমিক্যাল রিঅ্যাকশন মুভ সাচ এ ওয়ে that the bond of reaction and bond of product become equilibrium. This state is called transition state. So if I ask you what is transition state, then this is your answer. এবার আসো, let a reaction, ধরো AB মলিকিউল সি এর সাথে রিঅ্যাকশন করে কি করলো, A প্লাস বিসি মলিকিউল প্রডিউস করলো। এবি মলিকিউল সি এর সাথে রিঅ্যাকশন করে এ প্লাস বিসি মলিকিউল প্রডিউস করছিল। এবি মলিকিউল প্লাস সি তার সাথে রিঅ্যাকশন করে এ এলিমেন্ট আর বিসি মলিকিউল প্রডিউস করছে। তার মানে বন্ড ব্রেক করছে কোনটা, এবি, আর বন্ড ফর্ম করছে কোনটা, বিসি। রিঅ্যাকটেন্টের বন্ড হচ্ছে এবি আর প্রোডাক্টের বন্ড হচ্ছে বিসি। তাহলে এবি বন্ড ব্রেক করছে, বিসি বন্ড ফর্ম করবে, এবি বন্ড ব্রেক করবে, বিসি বন্ড ফর্ম করবে। তো তার মানে হচ্ছে ওল্ড হচ্ছে এবি আর নিউ হলো বিসি বন্ড। আচ্ছা, তো বলা হচ্ছে যে এবি বন্ড, এই যে এ আর বি এর মধ্যে বন্ড, এটা সি এর সাথে রিঅ্যাকশন করলো, করে এরকম একটা স্টেট ক্রিয়েট করবে। অর্থাৎ এরকম একটা স্টেটের মধ্যে দিয়ে যাবে। এই রিঅ্যাকশন প্রোডাক্টে যাওয়ার সময় এরকম একটা অবস্থা তৈরি করবে, এই রিঅ্যাকশন এই প্রোডাক্টে যাওয়ার সময় এরকম একটা স্টেট তৈরি করবে। এই স্টেটটাকে বলা হয় ট্রানজিশন স্টেট।
এই স্টেটটা ট্রানজিশন স্টেট। তাহলে মিলিয়ে নেই, এভরি রিঅ্যাকশন মুভ সাচ এ ওয়ে that the bond of reaction and the bond of product, এই যে bond of product becomes equilibrium, দেখো ইকুইলিব্রিয়াম, অর্থাৎ দুইটা বি এখন কেমন অবস্থায় আছে, তুমি কি বলতে পারবা যে বি কার সাথে আছে বা কার কাছে যাবে? মানে হয়তো তুমি বলবা যে স্যার আমি বুঝতে পারতেছি এটা এবি থেকে বিসির দিকে যাবে, কারণ এদিকে এবি ওইদিকে বিসি, কিন্তু এই জিনিস না থাকলে তুমি বি এর অবস্থাটা দেখো, বি এখন চাইলে এর কাছেও ফিরতে পারে, চাইলে সি এর কাছেও যেতে পারে। এই স্টেটটা হচ্ছে ট্রানজিশন স্টেট, এই স্টেটটা হচ্ছে ট্রানজিশন স্টেট। তাহলে রিঅ্যাকটেন্টরা এই প্রোডাক্টে যাওয়ার জন্য এই স্টেট ছাড়া যেতে পারবে না। দ্যাট মিনস এমন এই ইকুইলিব্রিয়াম স্টেটে আসতে হবে আগে, মানে রিঅ্যাকটেন্টের বন্ড ব্রেক করবে, রিঅ্যাকটেন্টের বন্ড যেই না ব্রেক করবে সিমিলটেনিয়াসলি প্রোডাক্টের বন্ড ফর্ম করা শুরু করবে। তাহলে যদি দুইটা প্রসেস একসাথে চলতে থাকে, তোমরা তো জানো যে তাইলে অবশ্যই এটা ইকুইলিব্রিয়ামে আসবে, তাহলে ইকুইলিব্রিয়ামে আসবে, এক সময় এটা ইকুইলিব্রিয়ামে আসবে। তার মানে এবি বন্ড ব্রেক করবে, বিসি বন্ড ফর্ম করবে, এটাকে বলতে পারো যে বন্ড 1, আর এটাকে বলতে পারো হচ্ছে বন্ড 2। তাহলে একটা হচ্ছে বন্ড 1, একটা হচ্ছে বন্ড 2। তাহলে বন্ড 1 থেকে বন্ড 2 তে যাইতে পারি, বন্ড 2 থেকে আবার বন্ড 1 এও ফিরতে পারি, তাহলে এটা সিমিলটেনিয়াসলি চলতে থাকে। তাহলে এই স্টেটটার নাম হচ্ছে ট্রানজিশন স্টেট। এই স্টেট হচ্ছে ট্রানজিশন স্টেট। তার মানে এটাও কেমিক্যাল রিঅ্যাকশনের একটা থিওরি, তার মানে কেমিক্যাল রিঅ্যাকশন এই থিওরিও মানতে হবে, কেমিক্যাল রিঅ্যাকশন এই থিওরিও কি করে, ফলো করে, কলিশন থিওরিও ফলো করে, এই থিওরিও ফলো করে। ট্রানজিশন স্টেট থিওরি হচ্ছে এটা। হ্যাঁ, তার মানে রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টসের বন্ড বিকামস ইকুইলিব্রিয়াম, রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টসের বন্ড বিকাম ইকুইলিব্রিয়াম, আর স্টেটটাকে বলা হয় ট্রানজিশন স্টেট। এই হচ্ছে আমাদের থিওরি অফ কেমিক্যাল রিঅ্যাকশন। এবার আসতেছে আমাদের মোস্ট ভাইটাল টপিক, আর তা হলো অ্যাক্টিভেশন এনার্জি। আর তা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি, স্যার এটা কি থিওরি আছে কোনো? হ্যাঁ, এখন আমরা ডিসকাস করবো অ্যাক্টিভেশন এনার্জি কি, হোয়াট ইজ অ্যাক্টিভেশন এনার্জি, হোয়াট ইজ অ্যাক্টিভেশন এনার্জি। ডেফিনেশনটা এরকম, the minimum amount of energy which is required the minimum amount of energy which is required to obtain transition state of reactant is called activation energy. তাহলে এখানে একটা ট্রানজিশন স্টেটের কথা আসছে, তাহলে ট্রানজিশন স্টেট যেহেতু বুঝে ফেলছি প্রবলেম কম হবে। The minimum amount of energy which is required, the minimum amount of energy which is required to obtain transition state of reactant is called activation energy. তাহলে বোঝা যাচ্ছে যে অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে একটা এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি সিম্পলি একটা এনার্জি, কিন্তু ওই এনার্জি কি, কোন এনার্জিটাকে বলতেছি আমরা, সেটা হচ্ছে যে এই ট্রানজিশন স্টেটে আসবার জন্য রিঅ্যাকট্যান্টদেরকে একটা এনার্জি গেইন করতে হয়, মিনিমাম একটা এনার্জি গেইন করতে হয়, সেই এনার্জিটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। ওই এনার্জিটার নাম হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে বোঝা যাচ্ছে যে ট্রানজিশন স্টেটে আসবার জন্য একটা এনার্জি দরকার রিঅ্যাকট্যান্টদের, রিঅ্যাকট্যান্টরা অ্যাক্টিভেটেড হবে, রিঅ্যাকট্যান্টরা অ্যাক্টিভেটেড হয়ে পরে ট্রানজিশন স্টেটে যাবে, তাহলে ট্রানজিশন স্টেটে যাওয়ার জন্য তার একটা এনার্জি লাগবে, ওই এনার্জিটা অ্যাক্টিভেশন এনার্জি। সহজ কথা, ওই এনার্জিটাই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি কি, তার ডেফিনেশন। ওকে, তো এবার দেখো আমরা এখন যেটা দেখাচ্ছি
এটাকে বলা হয়ে মানে বলা হবে যে এটাকে বলা হবে যে তোমার পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম। পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম। পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম। পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম। তাহলে এখানে লিখতেছো তোমরা পটেনশিয়াল এনার্জি। এই যে লিখতে হচ্ছে পটেনশিয়াল এনার্জি, যেটা কিলোজুল পার মোলে। কিলোজুল পার মোলে। পটেনশিয়াল এনার্জি কিলোজুল পার মোল। পটেনশিয়াল এনার্জি কিলোজুল পার মোল। তাহলে এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম। পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম, এটা হচ্ছে গিয়ে পটেনশিয়াল এনার্জি, আর এটা হচ্ছে প্রোগ্রেস। প্রোগ্রেস মানে রিঅ্যাকশনের প্রোগ্রেস। ওকে, তাহলে এটা হচ্ছে রিঅ্যাকশনের প্রোগ্রেস, আর এদিকে হচ্ছে পটেনশিয়াল এনার্জি। ধরো পটেনশিয়াল এনার্জি 10, 20, 30, 40, 50 and 60। আচ্ছা, পটেনশিয়াল এনার্জি অফ রিঅ্যাকট্যান্ট ট্রানজিশন স্টেট হয়ে পটেনশিয়াল এনার্জি অফ প্রোডাক্ট। এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, এটা হচ্ছে ফাইনাল স্টেট, আর এটা হচ্ছে ট্রানজিশন স্টেট। আন্ডারস্ট্যান্ড করো? ইনিশিয়াল স্টেট ফর ফরওয়ার্ড রিঅ্যাকশন, ফর ফরওয়ার্ড রিঅ্যাকশন। ইনিশিয়াল স্টেট, ট্রানজিশন স্টেট, ফাইনাল স্টেট মানে প্রোডাক্ট সাইড। তার মানে এটা হচ্ছে রিঅ্যাকট্যান্টের জায়গা, অর্থাৎ এ বি প্লাস সি যেটা আমি দেখিয়েছিলাম, আর এটা হচ্ছে এ প্লাস বিসি রিঅ্যাকট্যান্ট প্রোডাক্ট, আর এখানে হচ্ছে ট্রানজিশন স্টেট এ ডট ডট বি ডট ডট সি, এটা হচ্ছে ট্রানজিশন স্টেট। তাহলে ট্রানজিশন স্টেটের আইডিয়াটা এসেনশিয়াল ছিল না? বামের ওই এনার্জিটা কি, ওটা কি অ্যাক্টিভেশন এনার্জি? এগুলো অ্যাক্টিভেশন এনার্জি না, অ্যাক্টিভেশন এনার্জি না, সরি, এগুলো হচ্ছে পটেনশিয়াল এনার্জি। এগুলো হলো পটেনশিয়াল এনার্জি। রিঅ্যাকট্যান্টের পটেনশিয়াল এনার্জি কত? 20। এই যে রিঅ্যাকট্যান্টের পটেনশিয়াল এনার্জি কত? 20। পটেনশিয়াল এনার্জি মানে কি জানো? অনেকটা হইতেছে যে এটা এরকম যে পটেনশিয়াল এনার্জি মানে তোমার মূলধন বলে না, ক্যাপিটাল। তুমি একটা বিজনেস করবা, তোমার ক্যাপিটাল মানে তোমার কাছে কত আছে, তারপর হচ্ছে ব্যাংকে থেকে লোন নিবা বা মানে লোন নিবা বা শেয়ার করবা, তোমার কাছে কত আছে তোমার নিজের কাছে, ঠিক আছে? সেটা হলো গিয়ে পটেনশিয়াল এনার্জি। তাহলে এই 20 হচ্ছে রিঅ্যাকট্যান্টের নিজের এনার্জি, নিজের কাছে আছে, ঠিক আছে? নিজের কাছে আছে, সেটা হলো গিয়ে পটেনশিয়াল এনার্জি। আর প্রোডাক্টের কাছে আছে হচ্ছে কত? 10 কিলোজুল। প্রোডাক্টের কাছে আছে হচ্ছে 10 কিলোজুল, আর রিঅ্যাকট্যান্টের কাছে থাকে হচ্ছে 20 কিলোজুল। আচ্ছা, স্যার বাকি তো এখন 10% ও কি করছে স্যার? অ্যাক্টিভেট করতে এনার্জিটা লস হয়ে গেছে? না 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 না, মানে রিঅ্যাকট্যান্টের এনার্জি আর প্রোডাক্টের এনার্জি তো সেম থাকে না। রিঅ্যাকট্যান্টের এনার্জি এন্ড প্রোডাক্টের এনার্জি তো সেম থাকে না, যেটা হয় সেটা তো ডেল এইচ, ডিফারেন্সটা তো ডেল এইচ, ঠিক না? আচ্ছা, আসতেছি, সব কথাই বেরিয়ে আসবে। তাহলে এখন তাহলে এটা ইনিশিয়াল স্টেট, এটা হচ্ছে ট্রানজিশন স্টেট, আর এটা হচ্ছে ফাইনাল স্টেট। তাহলে এই রিঅ্যাকশনের এইটার এই যে এখন রাইট নাও অ্যাক্টিভেশন এনার্জি কত? কত অ্যাক্টিভেশন এনার্জিটা কত? কি বলছি? দা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ রিকোয়ার্ড টু অবটেইন ট্রানজিশন স্টেট অফ রিঅ্যাকশন ইজ কল্ড অ্যাক্টিভেশন এনার্জি। মিলিয়ে নাও, the minimum amount of energy which is required to obtain transition state of reactant is called activation energy. বলো activation energy কত আছে? এই গ্রাফে কত আছে? এই গ্রাফ ওয়াইজ activation energy কত? এই গ্রাফ ওয়াইজ 40 ভেরি গুড। 20 হচ্ছে তার নিজের কাছে আছে। আর ট্রানজিশন স্টেটে এনার্জি কত? পটেনশিয়াল এনার্জি ট্রানজিশন স্টেটে তো 60, তাহলে তার আছে 20, তোমার মানে তাকে অ্যাচিভ করতে হবে হচ্ছে 60, তাহলে তার রিকোয়ারমেন্ট কত? তাকে অ্যাকোয়ার করতে হবে কত? তাকে অ্যাকোয়ার করতে হবে? তাকে অ্যাকোয়ার করতে হবে 40। তো দিস ডিফারেন্স, ঠিক না? এই কারণে দেখবা অ্যাক্টিভেশন এনার্জির ডেফিনেশনে আরেকটা ডেফিনেশন পাবা। সেই ডেফিনেশনটা এরকম
ডেফিনেশনে বলা হবে যে দ্য ডিফারেন্স অফ এনার্জি বিটুইন ট্রানজিশন স্টেট এন্ড ইনিশিয়াল স্টেট, the difference of energy between transition state and initial state is called activation energy. তাই তো ট্রানজিশন স্টেট আর ইনিশিয়াল স্টেটের ডিফারেন্সটাই তো হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, যেটা তাকে অ্যাকোয়ার করতে হয়, তো দিস পার্ট ইজ অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে এই গ্রাফ অনুযায়ী ইএ দ্যাট মিন্স অ্যাক্টিভেশন এনার্জি কত, তাহলে 60 মাইনাস 20 দ্যাট ইজ 40 কিলোজুল পার মোল। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কত পেলাম, 40 কিলোজুল পার মোল। তাহলে এখানে অ্যাক্টিভেশন এনার্জি 40 কিলোজুল পার মোল, রিমেম্বার। হ্যাঁ, আচ্ছা এবার আসো, এই গ্রাফ থেকে ডেল এইচ এর কনসেপ্ট পাওয়া যায়। এই পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম থেকে ডেল এইচ ক্যালকুলেট করা যায়, মানে ডেল এইচ তো জানা যায়, ডেল্টা এইচ ইকুয়াল টু H2 মাইনাস H1। ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু আবার H2 মাইনাস H1। এই পার্টটা হচ্ছে H1 আর এইটা হচ্ছে H2। এদিকে রিঅ্যাক্টেন্টের এনার্জি H1 আর প্রোডাক্টের এনার্জি হচ্ছে H2, কিন্তু ডেল্টা এইচ তো মানে হলো H2 মাইনাস H1। তাহলে H2 হচ্ছে 10 মাইনাস কত 20, 10 মাইনাস 20 তার মানে হুইচ ইজ প্লাস 10 কিলোজুল পার মোল, সরি মাইনাস 10 কিলোজুল পার মোল। তার মানে এটা এক্সোথার্মিক, দ্যাট মিন্স এটা এক্সোথার্মিক, তো এটা কি এক্সোথার্মিক। তাহলে তোমাকে এই গ্রাফটা দিয়ে এমসিকিউ দিবেই দিবে, এন্ড দিয়ে অপশনগুলোতে কি দিবে যে অ্যাক্টিভেশন এনার্জি এত, ডেল এইচ এত, রিঅ্যাকশন এক্সোথার্মিক, অ্যাক্টিভেশন এনার্জি এত, ডেল এইচ এত, রিঅ্যাকশন এন্ডোথার্মিক, এরকম 4টা পয়েন্ট করে দিবে। তাহলে তোমরা এই গ্রাফের কারেক্ট অপশন কি, এই গ্রাফ ওয়াইজ কারেক্ট অপশন কি, এই গ্রাফ ওয়াইজ কারেক্ট অপশন হচ্ছে যে এই গ্রাফে অ্যাক্টিভেশন এনার্জি কত 40, এই গ্রাফে ডেল এইচ কত -10, তো এটা কি এক্সোথার্মিক। So that this is exothermic. ডেল So এক্স this is exothermic. মাইনাস এটা তো এক্সো, তাই না? হ্যাঁ, ডেল এইচ যেহেতু নেগেটিভ, তো এটা এক্সোথার্মিক প্রসেস। তাহলে এটা হচ্ছে এক্সোথার্মিকের জন্য। হ্যাঁ, আরেকটা গ্রাফ করতেছি, পটেনশিয়াল এনার্জি কিলোজুল পার মোল, পটেনশিয়াল এনার্জি প্রোগ্রেস, এটা আগের মতো 10, 20, 30, 40, 50 and 60, 20 দিয়ে স্টার্ট হয়ে 60 হয়ে পরে 30 তে যায়। তাহলে এটা ইনিশিয়াল এ বি প্লাস সি H1, এটা ফাইনাল এ প্লাস বি সি, এটা H2, আর এটা ট্রানজিশন স্টেট। ডিফারেন্স কি আগের এটার সেম ফর্মুলা না? হ্যাঁ, সিস্টেমটা একই। আচ্ছা তোমাদেরকে একটু বলে রাখি, আচ্ছা পরে বলতেছি, আগে এটা শেষ করে নেই। তাহলে H1 H2, তাহলে এই গ্রাফ হিসেবে এখানে এই গ্রাফের অ্যাকর্ডেন্সে অ্যাক্টিভেশন এনার্জি আগের মতোই, আমি যেহেতু রাখছি আগের মতো, তাই এটাও 40 কিলোজুলই আসতেছে, এটাতে 40 কিলোজুল আসতেছে না। তবে এখানে ডেল্টা এইচটা H2 মাইনাস H1, H2 এবার হচ্ছে 30, H2 দিস টাইম 30 আর H1 আগের মতোই 20, তাহলে এবার আসছে প্লাস 10 কিলোজুল পার মোল, মানে এন্ডোথার্মিক। তার মানে ওটা এন্ডোথার্মিক। তাহলে এটা এক্সোথার্মিক, ওটা এন্ডোথার্মিক, এটা এক্সোথার্মিক, ওটা এন্ডোথার্মিক, এক্সোথার্মিক এন্ডোথার্মিক, এটা এক্সোথার্মিক, ওটা হচ্ছে এন্ডোথার্মিক এখানে। ঠিক আছে, তো এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম। পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম থেকে তোমাদের আইডিয়াটা হচ্ছে কিসের আইডিয়া, তোমাদের আইডিয়া হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জির আইডিয়া, তোমাদের আইডিয়া হচ্ছে ডেল এইচ এর আইডিয়া, ডেল এইচ এন্ড অ্যাক্টিভেশন এনার্জি। এই পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম থেকে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ওকে। আচ্ছা এবার এসো অ্যাক্টিভেশন এনার্জিটাকে দেখবা অনেক সময় এভাবে বলবে যে অ্যাক্টিভেশন এনার্জিটা হচ্ছে আসলে কোয়ালিফাইং এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে কোয়ালিফাইং এনার্জি, কারণ তোমাদেরকে কি বলেছিলাম ট্রানজিশন স্টেট থিওরিতে, যে স্টেটে আসলে কি প্রোডাক্টে যাওয়ার গ্যারান্টি রাখে দিয়ে দেয় কেউ? স্টেটে আসলে কি প্রোডাক্টে যাওয়ার গ্যারান্টি আছে?
এই স্টেটে না আসলে হবে না, কিন্তু আসলেই যে আবার প্রোডাক্টে যাবে তাও না, ঠিক কিনা? তাহলে যেহেতু এটা ইকুইলিব্রিয়াম স্টেট, সিন্স এটা ইকুইলিব্রিয়াম স্টেট, তাহলে এই স্টেটে আসতেই হবে, না আসলে হবে না, আসতেই হবে। আসার পরেও কিছু প্রোডাক্টে যাবে, কিছু রিঅ্যাকটেন্টে আসবে, যেহেতু এটা ইকুইলিব্রিয়াম স্টেটে। এই কারণে অ্যাক্টিভেশন এনার্জিটাকে বলা হয় কোয়ালিফাইং এনার্জি। এটাকে বলা হয় কোয়ালিফাইং এনার্জি। তার মানে এই এনার্জি তুমি কি বলা হয়, মানে তোমাকে অ্যাচিভ করতেই হবে, অ্যাকোয়ার করতেই হবে, কিন্তু এটা অ্যাকোয়ার করে যে তুমি প্রোডাক্টে যাবা সেটা কিন্তু মেকশিওর করা যাচ্ছে না। তার থেকে কেউ কেউ প্রোডাক্টে যাবে, তার থেকে কেউ কেউ প্রোডাক্টে যাবে। তো যত বেশি মলিকিউল অ্যাক্টিভেটেড হবে যাওয়ার চান্সটা তত বেশিই তো থাকবে, যত বেশি মলিকিউল অ্যাক্টিভেটেড হবে তত তার যাওয়ার চান্স থাকবে, ঠিক না? তো এই কারণে একটা জিনিস মনে রাখো, আরেকটা ওয়ার্ড দিবে তোমাদেরকে, এই স্টেটটাকে আমরা বলেছিলাম ট্রানজিশন স্টেট, ওই ট্রানজিশন স্টেট থিওরির টাইমে, তাই না? বাট এইটাকে এই জায়গার রেসপেক্টে বলা হয় অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। এই স্টেটটা অলসো নোন অ্যাজ অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। তাহলে যদি তোমাকে এক্সপ্লেইন করতে বলে হোয়াট ইজ মিনড বাই অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, হোয়াট ইজ মিন বাই অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, যে তুমি অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বলতে কি বুঝো? তাহলে অ্যাক্টিভেটেড এনার্জি অ্যাকোয়ার করার পরে যখন ট্রানজিশন স্টেটে যায় মলিকিউল, তখন ওই স্টেটটাকে বলা হয় অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। ওই ট্রানজিশন স্টেটটাই তখন কি অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। আচ্ছা, আবার ফিরে আসি, কি বললাম যে তোমার অ্যাক্টিভেশন এনার্জিটাকে বলা হয় হচ্ছে যে এটা কোয়ালিফাইং এনার্জি। মানে এটা আমরা একটা সহজ এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেই। ফর এক্সাম্পল, বুয়েটে তুমি যদি এক্সাম দিতে চাও, ফর্ম তুলতে চাও, বুয়েট থেকে এক্সাম দিতে চাও, তাহলে তোমাকে এ প্লাস ম্যান্ডেটরি, তোমার জন্য এ প্লাসটা কি ম্যান্ডেটরি। দ্যাট মিনস তুমি এ প্লাস না পেলে বুয়েট থেকে ফর্মই তুলতে পারবে না, অ্যাডমিশন টেস্টই দিতে পারবে না। তাহলে এটা তোমার জন্য হচ্ছে গিয়া ম্যান্ডেটরি। ঠিক অ্যাক্টিভেশন এনার্জিটা হচ্ছে তাই, যে তুমি এ প্লাস পায়া জাস্ট অ্যাডমিশনের জন্য বসতে পারবা, কিন্তু অ্যাডমিশনে বসার পরে কেউ চান্স পাবে, কেউ পাবে না। যারা চান্স পাবে তারা ঢুকবে বুয়েটে, আর যারা চান্স পাবে না তারা রিটার্ন করবে, এমনটা না? ঠিক বিষয়টা অনেকটা এরকমটাই, যে অ্যাক্টিভেশন এনার্জি অ্যাচিভ না করলেও হচ্ছে না, আবার অ্যাচিভ করে যে সব প্রোডাক্টে যাবে তাও না, কিন্তু অ্যাচিভ করতেই হবে। যারা যাবে তারা অ্যাচিভ করেই যাবে, এটা একটা ব্যাপার, ঠিক আছে? তো এই হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্ট আর কি, অ্যাক্টিভেশন এনার্জির এটা একটা কনসেপ্ট। আচ্ছা, এবার আসো যেটা আসল পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে যে তোমাকে যদি বলা হয় যে how activation energy influence rate of reaction, how activation energy controls rate of reaction, মানে বাংলাতে বলে যে অ্যাক্টিভেশন এনার্জি কিভাবে রেট অফ রিঅ্যাকশন কে কন্ট্রোল করে, মানে কন্ট্রোল, কারণ ওখানে শব্দটা ব্যবহার করে হচ্ছে যে কিভাবে নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ। তো ওটাকে আমরা যদি ট্রান্সফর্ম করি তাহলে আসে হচ্ছে গিয়া কন্ট্রোল আছে ওয়ার্ডটা, ঠিক না? তার মানে কন্ট্রোল করে, কন্ট্রোল। অথবা হাউ রেট অফ রিঅ্যাকশন ডিপেন্ডস আপন অ্যাক্টিভেশন এনার্জি, অর্থাৎ কিভাবে একটা রেট অফ রিঅ্যাকশন অ্যাক্টিভেশন এনার্জির উপর ডিপেন্ড করে, অর্থাৎ একটা রিঅ্যাকশন স্লো না ফাস্ট, এটা ডিপেন্ডস আপন অ্যাক্টিভেশন এনার্জি। it depends upon activation energy, because অ্যাক্টিভেশন এনার্জিটা যদি তোমার যত কম হবে, একটু চিন্তা করো, অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে তার টার্গেট এনার্জি, এটাকে অনেক সময় বলা হয় কি টার্গেট হিল এনার্জি, হিল হিল মানে পাহাড়, এনার্জি হিল, এটা এনার্জি হিল যেটা ওভারকাম করতে হবে। তো এই এনার্জি হিল যেটাকে ওভারকাম করতে হবে, তো যেটা ওভারকাম করতে হবে, আমি যদি সেটাকে একটু ডাউন করে দেই, তাহলে বেশি মলিকিউল কি হইতে পারবে, ওটা ওভারকাম করতে পারবে। আর যদি আমি এটাকে আরো হাই করে দেই, তাহলে কি হবে, কম মলিকিউল কি হইতে পারবে, এটা ওভারকাম করতে পারবে। তার মানে তোমার দ্যাট মিনস একটা রেট অফ রিঅ্যাকশন, মানে রেট অফ রিঅ্যাকশন কি হবে, রেট অফ রিঅ্যাকশন হাই না লো, রেট অফ রিঅ্যাকশন কি হচ্ছে, হাই না লো, রেট অফ রিঅ্যাকশন মোর না লেস, এটা ডিপেন্ড করতেছে ওই রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জির উপর। দ্যাট মিনস কোন রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি যত লেস হবে, ওই রিঅ্যাকশনের রেট অফ রিঅ্যাকশন তত মোর হবে। আর কোন রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি যদি মোর হয়, তাহলে ওটা রেট অফ রিঅ্যাকশন লেস হবে, ওটা রেট অফ রিঅ্যাকশন কি হবে, লেস হবে। তাহলে রেট অফ রিঅ্যাকশন কন্ট্রোল করে কে, অ্যাক্টিভেশন এনার্জি, রেট অফ রিঅ্যাকশন কন্ট্রোল করে অ্যাক্টিভেশন এনার্জি। আর তুমি যদি চাও যে রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ করবা, তোমরা যদি চাও যে রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ করবা, তাহলে তোমাদেরকে কি করতে হবে, অ্যাক্টিভেশন এনার্জি কমাইতে হবে, অ্যাক্টিভেশন এনার্জি কমাইতে হবে। তবে সেই অ্যাক্টিভেশন এনার্জি কমানোর তোমার দুইটা অপশন আছে, সেই অ্যাক্টিভেশন এনার্জি কমানোর কিন্তু তোমার কাছে দুইটা অপশন আছে।
দুইটা অপশন কি, একটা অপশন যে তুমি অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দিতে পারো, এই এই এটার হাইটটাই কমিয়ে দিতে পারো। কমানো বলতে কি, প্রসেস করে কমানো, কমিয়ে দিতে পারো, এটা একটা অপশন আছে। আরেকটা অপশন আছে যে তুমি মনে করো রিঅ্যাকট্যান্টের এনার্জিটাকে আরো বাড়ায় দিতে পারো। যেমন মনে করো একটা জিনিস কিনতে 500 টাকা লাগবে, 500 টাকা লাগবে। এখন আমি যদি তোমার চাই যে একটু সহজ করে দিব, তাহলে আমি বললাম যে তুমি 300 টাকা দিয়ে দাও, আমি তোমার দিয়ে দিব। জিনিসটা 500 টাকার, কিন্তু তোমারে আমি সহজ করার জন্য বললাম যে আচ্ছা ঠিক আছে 300 টাকা দাও, কে কে 300 টাকা দিবা, সহজ করলাম, এইভাবে সহজ করতে পারি, ঠিক না? আরেকটা হচ্ছে যে জিনিসটা 500 টাকার, আমি তোমাকে 200 টাকা দিলাম, দিয়ে বললাম যাও কিনে নিয়ে আসো। আমি তোমাকে 200 টাকা দিলাম, দিয়ে বললাম যাও কিনে নিয়ে আসো। তাহলে দুইটাই কি হইলো, মানে দুইটা অপশনই কি করলো, তাকে 300 টাকা টার্গেটে নিয়ে আসলো। তাহলে দুই ভাবে 300 টাকা টার্গেটে, আমার কাছে প্রোডাক্ট আছে, তাহলে আমি প্রোডাক্টের দাম কমিয়ে দিলাম। আমি তো আমার কাছে প্রোডাক্ট না, কিনবো অন্য জায়গা থেকে, তাহলে আমি 200 টাকা দিয়ে দিলাম। তাই তোমার কাছে 300 টাকায় হলো তো নাকি? তুমি যে কাজটা 300 টাকায় করলা, তার জন্য আমি দুইটা স্টোরি বলতে পারি, দুইটা স্টোরি বলতে পারি। যে একটা স্টোরি যে জিনিসটার দামটাই 200 টাকা কমিয়ে 300 করা হয়েছে, আরেকটা না হয় যে তোমাকে কেউ 200 টাকা দিতে, দিয়ে তোমাকে বলছে যে এবার কিনে নিয়ে আসো, তাহলে তুমি তো 300 টাকা দিয়ে কিনতে পারতেছো। তো দুই ভাবেই তোমাকে হেল্প করা যায়। ঠিক, আমরা রিঅ্যাকট্যান্টের এনার্জি বাড়িয়ে দিতে পারি, যেটা টেম্পারেচারটা করে। টেম্পারেচার যখন রেট অফ রিঅ্যাকশন বাড়ায়, টেম্পারেচার যখন রেট অফ রিঅ্যাকশন বাড়ায়, তখন টেম্পারেচার এই কাজটা করে। আর ক্যাটালিস্ট যখন থাকে, ক্যাটালিস্ট, তখনও তো রেট অফ রিঅ্যাকশন বাড়ে। আর ক্যাটালিস্ট কি করে, অ্যাক্টিভেশন এনার্জি কমিয়ে দেয়, অ্যাক্টিভেশন এনার্জি কমিয়ে দেয়। তো এভাবে অ্যাক্টিভেশন এনার্জি কমাতে পারলে আমরা রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ করতে পারি, বা রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ হয়। ঠিক আছে? স্যার আরেকবার বলবেন কেমনে অ্যাক্টিভেশন এনার্জি? মানে সেটাই, অ্যাক্টিভেশন এনার্জি কমানোর জন্য বললাম তো যে এই গ্রাফটা দিকে আবার তাকাও। অ্যাক্টিভেশন এনার্জি রিঅ্যাকট্যান্টেরকে, আমি রিঅ্যাকট্যান্টের এনার্জি যদি আমি বাড়িয়ে দিতে পারি, রিঅ্যাকট্যান্টের এনার্জি বাড়িয়ে দিতে পারি, অথবা আমি অ্যাক্টিভেটেড এই 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 প্রসেসটাকে চেঞ্জ করে দিতে পারি, রিঅ্যাকশন মেকানিজম চেঞ্জ করা যায়, যেটা ক্যাটালিস্টটা করে। তাহলে তোমার ওই এক্সপেরিয়েন্স তোমার যে ওই রিঅ্যাকশনে যে আয়রনের গুঁড়া ফেললে ইয়া হয়ে যায় ওরকম? না না না, ওরকম না, ওরকম না। তাহলে কি দাঁড়ালো, যে তোমার কথা হলো যে অ্যাক্টিভেশন এনার্জিটা কি, মানে অ্যাক্টিভেশন এনার্জি, একটা রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি কি, আর একটা রিঅ্যাকশনের রেট অফ রিঅ্যাকশন মোর আর লেস, সেটা কিভাবে অ্যাক্টিভেশন এনার্জির উপর ডিপেন্ড করে, অ্যাক্টিভেশন এনার্জিটা কি এবং সেটা কিভাবে ডিপেন্ড করে। তো আমরা যেটা বুঝতে পারলাম যে অ্যাক্টিভেশন এনার্জিটা হচ্ছে টার্গেট এনার্জি। তো এই অ্যাক্টিভেশন এনার্জি বা টার্গেট এনার্জি যত কম হবে, রেট অফ রিঅ্যাকশন তত বেশি হবে। তার মানে যেটা স্লো রিঅ্যাকশন মনে করতে হবে ওটার অ্যাক্টিভেশন এনার্জি হাই, আর যেটা ফাস্ট রিঅ্যাকশন মনে করতে হবে ওটার অ্যাক্টিভেশন এনার্জি লো। এখন আমি যেটা আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম, যে তোমরা যেটা দেখবা অনেক সময় এই গ্রাফে, এইখানে ই ক্যাপিটাল এ লেখা আছে, আর এইখানে ই ক্যাপিটাল বি লেখা আছে, আর এখানে ই এক্স মেনশন করা আছে, এইভাবে মেনশন করা থাকবে। তো একটু বুঝো, ই ক্যাপিটাল এটা কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি না। অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে কি এতটুকু, আর তা হচ্ছে ই স্মল এ, স্মল এ, যেটার ভ্যালু হলো ই এক্স মাইনাস ই ক্যাপিটাল এ, ই এক্স মাইনাস ই ক্যাপিটাল এ। বুঝতে পারছো? তাহলে এইগুলো দেখে কিন্তু কনফিউজ হয়ে যায় না। এই ই দিয়ে ই ক্যাপিটাল এ দিয়ে যেটা বুঝাইছে সেটা ইনিশিয়াল এনার্জি বা রিঅ্যাকট্যান্টের এনার্জি, আর ই ক্যাপিটাল বি দিয়ে বুঝাচ্ছে প্রোডাক্টের এনার্জি, আর ই এক্স দিয়ে বুঝাইতেছে হচ্ছে ট্রানজিশন স্টেটের এনার্জি। তাহলে সেটা থেকে অ্যাক্টিভেশন এনার্জি কিভাবে আসবে, ই এক্স মাইনাস ই এ থেকে, আর ডেল্টা এইচ কিসের থেকে আসবে, ইবি মাইনাস ই এ থেকে। এটা বোঝানোর জন্য এই গ্রাফটা হেল্প করবে। হ্যাঁ, বড় ইটা এটা কি? ক্যাপিটাল এ দিয়ে বুঝাইতেছে, যে বললাম না, ই ক্যাপিটাল এ দিয়ে বুঝাচ্ছে যে এ রিঅ্যাকট্যান্ট, আর ই ক্যাপিটাল বি মানে বি প্রোডাক্ট, এটা বুঝাচ্ছে। বুঝছো না কথাটা? তাহলে এটা রিঅ্যাকট্যান্ট বুঝাচ্ছে, এটা প্রোডাক্ট বুঝাচ্ছে, প্রোডাক্টের এটা রিঅ্যাকট্যান্টের এনার্জি বুঝাচ্ছে। মানে এটা এরকম একটা রিঅ্যাকশন যে এ থেকে বি, এটা একটা সিম্বল এক্সাম্পলারি রিঅ্যাকশন, এটা একটা এক্সাম্পলারি রিঅ্যাকশন যে এ থেকে বি হইছে। তাহলে এটা এ এর এনার্জি, এটা বি এর এনার্জি, আর এটা হচ্ছে গিয়া ট্রানজিশন স্টেটের এনার্জি হুইচ ইজ ই এক্স। তাহলে সেখান থেকে তোমাকে বুঝিয়ে দিবে যে এই ডিফারেন্সটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, আর এই দুইটা ডিফারেন্স হচ্ছে গিয়া ডেল্টা এইচ। অর্থাৎ সাইনের কথা বললাম, যে সাইনটা এরকমও দেখবা তোমরা।
এখন একটা এমসিকিউ তোমাদেরকে টেস্ট করতে দিচ্ছি, দেন তোমরা এই এমসিকিউ অ্যান্সার করার পরে আজকে ছুটি হবে। এটা হচ্ছে এরকম, অ্যাক্টিভেশন এনার্জি of a forward reaction is 80 kilojoule per mole. Activation energy of a forward reaction is 80 kilojoule per mole. Heat of reaction is plus 20 kilojoule per mole. What is the activation energy of backward reaction? ব্যাকওয়ার্ড সবগুলো ফরওয়ার্ড দেখাইলেন না? হ্যাঁ, এইটাই কথা এখন। তার মানে আমরা যে কটা দেখাইছি সব ফরওয়ার্ডের অ্যাক্টিভেশন এনার্জি দেখাইছি, ইচ্ছে করে আমি ব্যাকওয়ার্ডের ওটা দেখাই নাই। এই কোশ্চেনটা তোমাদেরকে দিব বলে যে তোমরা চিন্তা করে বের করতে পারো কিনা। অপশন এ 100 কিলোজুল পার মোল, অপশন বি 80 কিলোজুল পার মোল, অপশন সি 60 কিলোজুল পার মোল, and option D 40 kilojoule per mole. একটু মাথা খাটাও। স্যার 100। অ্যাক্টিভেশন এনার্জি ফরওয়ার্ড রিঅ্যাকশনের জন্য 60 হলো 80 আর হিট অফ রিঅ্যাকশন হচ্ছে প্লাস 20, তাহলে অ্যাক্টিভেশন এনার্জি ব্যাকওয়ার্ডে কত? 60 কত বলছো? 60 60 বলছো? হ্যাঁ, আমি 60 বলছো, মিস্টার 100 বলছো মেবি। যাই হোক, তোমরা বলতেছো তাই তো, একটু চিন্তা করার টাইম দিলাম তোমাদেরকে, একটু চিন্তা করার সুযোগ দিচ্ছি। খুব ইন্টারেস্টিং একটা এমসিকিউ এটা, খুব ইন্টারেস্টিং একটা এমসিকিউ। হ্যাঁ, তো দেখো তারা বলতেছে যে, হ্যাঁ দেখো 80 কিলোজুল যেটা, সেটা হলো ফরওয়ার্ডের অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে ফরওয়ার্ডের অ্যাক্টিভেশন এনার্জি যদি 80 হয়, ফরওয়ার্ড থেকে তুমি ট্রানজিশন স্টেট পর্যন্ত আসতে পারো। মানে এই যে এই পর্যন্ত গ্রাফটা ড্র করছো এবং তুমি ধরে নিছো যে এইটা হচ্ছে 80, তাই তো? অ্যাক্টিভেশন এনার্জি ফরওয়ার্ডের জন্য 80, তাহলে এইটা হচ্ছে গিয়া অ্যাক্টিভেটেড এনার্জি হচ্ছে গিয়া ফরওয়ার্ডে। আচ্ছা, এবার তোমাকে যখন বলছে যে ডেল এইচ হচ্ছে প্লাস 20, ডেল এইচ হচ্ছে প্লাস 20, তাহলে ডেল এইচ যদি প্লাস 20 হয় তাহলে এটা এন্ডোথার্মিক। ডেল এইচ যেহেতু প্লাস 20 তাহলে এন্ডোথার্মিক। তাহলে এটা কোন গ্রাফটা? রাইট সাইডের গ্রাফটা, যেখানে প্রোডাক্টের এনার্জি রিঅ্যাকটেন্টের চাইতে 20 বেশি। তাহলে এই পরিমাণটা হচ্ছে 80, বলতেছে এই পরিমাণটা কত? তাহলে 60। আবার চেক দাও, অ্যাক্টিভেশন এনার্জি অফ এ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইজ 80, এইটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি ফরওয়ার্ডের। হিট অফ রিঅ্যাকশন বলতেছে প্লাস 20, এই হিট অফ রিঅ্যাকশন প্লাস 20 মানে কি? তার মানে হচ্ছে এন্ডোথার্মিক। তুমি তো এখান থেকে কোথায় যাবা প্রোডাক্টে, সেটা কি করে বুঝবা যে তুমি এটা কোথায় যাবা? এটা কি রিঅ্যাকটেন্টের চাইতে বেশি থাকবা না কম, না কমে নেমে আসবা? তখন তুমি হেল্প নিবা যে ডেল এইচ কি বলছে। ডেল এইচ বলছে প্লাস 20 মানে এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক মানে তো প্রোডাক্টের এনার্জি বেশি থাকে রিঅ্যাকটেন্টের চেয়ে। কত বেশি? 20 বেশি। তাহলে তার থেকে 20 আপ। তাহলে এই পরিমাণটা হচ্ছে 20, এইটাও যদি 80 হয় তাহলে এই অ্যামাউন্টটা কত আছে? 60। অ্যামাউন্টটা আছে কত? স্যার এটা যদি এক্সো হইতো তাহলে অপোজিট কেস হতো না, তখন প্লাস হয়ে যেত না? তখন অ্যান্সারটা হইতো এ, মানে 100 হইতো।
মনে করো আমি যদি এটা -20 বলতাম না, যদি বলতাম -20, তাহলে তুমি চিন্তা করতে এইভাবে, অ্যাক্টিভেশন এনার্জি অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইজ 80, এই যে ফরওয়ার্ড রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি 80, হিট অফ রিঅ্যাকশন কত -20, তার মানে রিঅ্যাকশন এক্সোথার্মিক, -20 মানে এক্সোথার্মিক, তার মানে রিঅ্যাক্টেন্টের এনার্জি প্রোডাক্টের চেয়ে 20 বেশি, তাহলে রিঅ্যাক্টেন্টের এনার্জি প্রোডাক্টের চেয়ে 20 বেশি, তার মানে প্রোডাক্ট 20 কম। এইটা তো এনার্জি, এই হাইটে তার এনার্জি, ওই হাইটে তার এনার্জি, বুঝছো না? এইটা তো হচ্ছে হাইট এনার্জি, তাহলে এটা রিঅ্যাকটেন্টের, এটা প্রোডাক্টের, তার মানে প্রোডাক্ট কম, প্রোডাক্ট কতটা কম, 20 কম। তাহলে ওর যদি 80 তে আসা লাগে, ওর তো 20 তো আছেই, আর এই 80ও তো আছে, তাহলে 80 + 20 তাকে কত আনতে হবে, বুঝো নাই? আচ্ছা স্যার, আর যদি কেসটা অপোজিট হতো, মানে অ্যাক্টিভেশন এনার্জি অফ ব্যাকওয়ার্ডটা দেওয়া, ফরওয়ার্ড যদি ছিল, তাহলে কি অ্যান্সার সেম? তখন ওইভাবে চিন্তা করে বের করবা। এটা এরকম দেয় না যে ব্যাকওয়ার্ড দিয়ে বলবে ফরওয়ার্ডের অ্যাক্টিভেশন এনার্জি কত, না দিতেও পারে, অসুবিধা নাই তো, দিতে অসুবিধা কি, বলতে পারে যে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি 80, ডেল এইচ -20, তাহলে ফরওয়ার্ডে কত, ব্যাকওয়ার্ডের 80, ডেল এইচ এর -20, তাহলে ফরওয়ার্ড কত, তাহলে তখন একটা সুবিধা আছে, তখন সুবিধাটা হলো কি, ওটা সাবট্রাক্ট করে অ্যান্সার পাওয়া যাবে, ঠিক না? আচ্ছা, গ্রাফটা কেমন হবে তাহলে অপোজিট কেস? না না, গ্রাফ তো এটাই থাকবে। ও তুমি বার করার জন্য, বের করার জন্য, না মানে স্যার, আচ্ছা ব্যাকওয়ার্ডটা যদি তোমার, দেওয়া থাকে। আচ্ছা কথাটা ল্যাঙ্গুয়েজটা এরকম হইলে না, এইটা ল্যাঙ্গুয়েজ, আর নিচে স্যার ফরওয়ার্ড। আর ও এখানে ফরওয়ার্ড, এই ল্যাঙ্গুয়েজের উপরে না, এই ল্যাঙ্গুয়েজের অ্যান্সার কত, অপশন পরে দেই, এই ল্যাঙ্গুয়েজ থেকে বার করবো না, অ্যাক্টিভেশন এনার্জি কত, তাহলে কি বলতেছে জানো, অ্যাক্টিভেশন এনার্জি অফ ব্যাকওয়ার্ড হচ্ছে 80। ও তা শুরু করবো থেকে, ঠিক না? ব্যাকওয়ার্ডের হলো 80, আর হিট অফ রিঅ্যাকশন হচ্ছে 20, তাহলে একটা টান দেই, বোঝা নাই কথাটা, একটা টান দেই, একটা টান দেওয়ার পর এখন কথা হচ্ছে যে তোমার এর ও তোমার হলো কি, যে এটার ডিসিশন হচ্ছে, যে এটার ডিসিশন এরকম, শোনো, এটা ডিসিশন এরকম যে ডেল এইচ কি বলছে -20, ডেল এইচ কি বলছে -20, তার মানে এক্সোথার্মিক, এক্সোথার্মিক মানে রিঅ্যাকটেন্টের বেশি প্রোডাক্টের কম, তাহলে তুমি রিঅ্যাকটেন্টের বেশি প্রোডাক্টের কম এমন একটা আইকা ফেলো। সেটা কি রাইট ও থেকে আঁকবো? আমার মনে হয় আগেরটাও তোমরা এটা করতে পারতা, আগেরটাও করতে পারতা, অ্যাক্টিভেশন এনার্জির হিসেবের বাইরে তোমরা একটা কাজ করতে পারো, আগেরটাও করতে পারতা, কি বলে দেই, যখন বলছিলাম যে অ্যাক্টিভেশন এনার্জি 80, ডেল এইচ ছিল +20, ডেল এইচ +20 দেখে তুমি ওই ধরনের একটা গ্রাফ আঁকবা যেটা কার, এন্ডোথার্মিকের, অর্থাৎ তুমি আগে এঁকে ফেলো, নতুন ডিসিশন শোনো, কি করে ফেলবা, আগে ড্র করে ফেলবা যে এক্সোথার্মিকের নাকি এন্ডোথার্মিকের, কথা বলছো কিনা, সহজ হয়ে গেল না এখন, আগে এঁকে ফেলো, তাহলে তুমি তো ডিসিশন নিতে পারতেছো না যেটা এক্সো না এন্ডো, তাহলে তুমি ডেল এইচ যখন পজিটিভ ছিল তখন তুমি ওই ডিসিশন থেকে এঁকে ফেলো এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক, এঁকে ফেলো, তাইলে আমার মনে হয় কাজটা অনেক ইজি হয়ে যায়। এখন তোমার কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি, মনে করো কি বলছো, অ্যাক্টিভেশন এনার্জি ব্যাকওয়ার্ডে 80, হিট অফ রিঅ্যাকশন হচ্ছে +20, বা বলছে এটা কি -20, তাহলে হিট অফ রিঅ্যাকশন -20 মানে কি, এক্সোথার্মিক, তাহলে এক্সোথার্মিকের গ্রাফটা আইকা ফেলো না, এই যে এক্সোথার্মিকের গ্রাফ আঁকছো, এক্সোথার্মিকের গ্রাফ আঁকছো, তো গ্রাফ আঁকলে অ্যাক্টিভেশন এনার্জি কতটুকু, অ্যাক্টিভেশন এনার্জি কার, এই অ্যাক্টিভেশন, এটা তো প্রোডাক্টের, তার মানে এই পুরোটাই হলো কি 80, এই পুরোটা কি 80, আর এই দুইটার ডিফারেন্স কি 20, তাহলে এর ভাগে কত 60, আরো সহজ হয়ে গেল না, এখন সহজ হয়েছে কিনা আগের চেয়ে, এটা একটা গুড অপশন, ঠিক কিনা, যে আগে এঁকে ফেলো যে এক্সো না এন্ডো, নাকি বলো, আগে ড্র করে ফেলো এক্সো না এন্ডো, তাহলে আমার মনে হয় বেশি ভালো হয়, বুঝতে পারছো কিনা শেষের কথাটা? তো স্যার,
ফিগার দুটোর একই হবে, ফরওয়ার্ড রিয়াকশন হোক বা ব্যাকওয়ার্ড? না না না, মানে ফরওয়ার্ডের ভ্যালু দিছে না ব্যাকওয়ার্ডের ভ্যালু দিছে, ফরওয়ার্ডের ভ্যালু চাইছে না ব্যাকওয়ার্ডের ভ্যালু চাইছে, যা খুশি চাইতে পারে, কিন্তু অপশন তো দুইটা, একটা এক্সো একটা এন্ডো, একটা এক্সো একটা এন্ডো। যখন তুমি ইনফর্ম হইছো যে রিয়াকশনটা এক্সো, তখন তুমি এরকম একটা ড্র করছো। যখন তুমি ইনফর্ম হইছো যে রিয়াকশনটা এন্ডো, তখন এরকম একটা ড্র করছো, ঠিক কিনা? তাহলে এইটা দেওয়া থাকলে এইটা জানা যাবে, এইটা দেওয়া থাকলে এটা জানা যাবে, সহজ হয়ে গেল না? ঠিক কিনা? কারণ ডেল্টা এক্স জানতে তো, দেখেন দেখেন তো। এইটা তাহলে এক্সো আর এইটা তখন এন্ডো। তাহলে ডিসিশন ফাইনাল, ডিসিশন কি? ডিসিশন হচ্ছে যে ডেল এইচ দেখে তুমি গ্রাফ তৈরি করে ফেলবা, এক্সো হইলে এক্সো, এন্ডো হইলে এন্ডো। এইবার অ্যাক্টিভেশন এনার্জি ফরওয়ার্ড দিলে ব্যাকওয়ার্ডটা কত, ব্যাকওয়ার্ড দিলে ফরওয়ার্ডটা কত, সহজে বাইরে হয়ে যাবে, ইজিলি তখন বেরিয়ে যাবে এটা। কারণ অ্যাক্টিভেশন এনার্জি এর যদি এতটুকু হয়, ওর কতটুকু, এতটুকু, এর যদি এতটুকু হয় তাহলে ওর কতটুকু, অতটুকু, তাহলে তো বুঝতে পারতেছে যে প্লাস করা লাগবে না মাইনাস করা লাগবে, ঠিক না? তোমার এই যে দুইটা ভ্যালু, আইদার দুইটা ভ্যালু প্লাস করা লাগবে, নয় দুইটা ভ্যালু মাইনাস করা লাগবে, এর বাইরে তো আর কিছু করবা না, ঠিক না? তাহলে তুমি শুধু ডিসিশনের অপেক্ষায় আছো যে আমি প্লাস করবো না মাইনাস করবো, আমি প্লাস করবো না মাইনাস করবো, ঠিক কিনা? তাহলে এটা দেওয়া আছে, ওইটাতে যাইতে প্লাস করা লাগবে, এটা দেওয়া আছে, ওইটাতে যাওয়ার জন্য মাইনাস করা লাগবে ফরওয়ার্ডে। ঠিক ব্যাকওয়ার্ডের হিসাবটাও তাই, ব্যাকওয়ার্ডের হিসেবে এটাতে প্লাস করা লাগবে, এটাতে মাইনাস করা লাগবে। কাজটা সহজ হয়ে গেছে কিন্তু। যাই হোক, তোমরা কোশ্চেন করাতে, তোমরা বার্গেইন করাতে এই কোশ্চেন, এটা কিন্তু আরেকটা ইজি সলিউশন বেরিয়ে আসলো, আরেকটা কোয়াইট ইজি সলিউশন বেরিয়ে আসলো। এই জন্যই তো আলোচনা করলে সুবিধা হয়। সেটা হচ্ছে যে এক্সো এন্ডো আগে গ্রাফ করে ফেলবা। আমরা যেমন প্রথমে আমি দেখাইছিলাম কি, আমি গ্রাফটা কমপ্লিট করি নাই, কিন্তু তোমাদেরকে এখন থেকে বললাম আগে এক্সো না এন্ডো তার গ্রাফ করে ফেলবা, কইরা ফরওয়ার্ডের এগেইনস্টে ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ডের এগেইনস্টে ফরওয়ার্ডের অ্যাক্টিভেশন এনার্জি ইজিলি বের করা যাবে, সহজেই বের করা যাবে। স্যার ডান, থ্যাংক ইউ। অ্যাক্টিভেশন এনার্জি তো আমরা ডেল এক্সটা বের করি, এটাই কি অ্যাক্টিভেশন এনার্জি ভ্যালুবল হইতেছে না? ও ডেল এক্স তো চাইছে নাকি, চাইছে হলে অ্যাক্টিভেশন এনার্জি মানে ইএ। এটা কি স্যার H2 ওটার ভ্যালু প্লাস H1? আরে কি বুঝাইলাম এতক্ষণ ধরে, H1 H2 তো হলো এই দুইটা যেটা দিয়ে ডেল এইচ বার করছি, এই ডিফারেন্সটা, এইটা এই দুইটার ডিফারেন্স, রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টের ডিফারেন্স হলো গিয়ে ডেল্টা এইচ, আর ওইটা তো দিয়েই দিছি। এটা কি স্যার অলওয়েজ দেওয়া থাকবে? হ্যাঁ, রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টের ডিফারেন্স, দ্যাট মিন্স অ্যাক্টিভেশন এনার্জি দেওয়া আছে, মানে অ্যাক্টিভেশন মানে ডেল এইচ দেওয়া আছে, ডেল এইচ দিয়ে একদিকের অ্যাক্টিভেশন এনার্জি দিয়ে আছে, আরেক দিকেরটা বাইর করা বলছে। অর্থাৎ তুমি, আমি মনে করো, আমি যদি বলি যে ফরওয়ার্ডের অ্যাক্টিভেশন এনার্জি 80, ব্যাকওয়ার্ডের কত, এটা কি কোনোদিনও সম্ভব জানা? আমি কি এইভাবে তোমারে বলতে পারি যে ফরওয়ার্ডের অ্যাক্টিভেশন এনার্জি এত, ব্যাকওয়ার্ডে কত? আমার কি এই কোশ্চেন করলে হয়? এই কোশ্চেন করলে কি এটা দিয়ে কিছু বুঝায়? ওটা কি বার করা পসিবল ছিল যে ফরওয়ার্ডের অ্যাক্টিভেশন এনার্জি এত হইলে ব্যাকওয়ার্ডে কত, ফরওয়ার্ডে এত হইলে ব্যাকওয়ার্ডে কত? ওইটা কি করা যায়? হ্যাঁ যায়, যদি আমি গ্রাফ দিয়ে দেই, ঠিক কিনা? তাও যাবে, কিন্তু সেক্ষেত্রে আমাকে গ্রাফ দিতে হবে, ঠিক কিনা? আর যদি আমি ফরওয়ার্ডের অ্যাক্টিভেশন এনার্জি কত আর ডেল এইচ কত দেই, তাহলে কি আমার গ্রাফ দেওয়া দরকার আছে? তাহলে তো আমি গ্রাফ দিব না, বুঝছো না এই কথাটা? তো এটা ডিপেন্ড করবে যে আমি কোশ্চেনটা কি করব। তোমাদের এই কোশ্চেনটার যে আন্ডারস্ট্যান্ডিংটা, সেই আন্ডারস্ট্যান্ডিংটা হলো যে এরকম যদি দেখো যে অ্যাক্টিভেশন এনার্জি ফরওয়ার্ড হোক ব্যাকওয়ার্ড হোক দেওয়া আছে, ডেল এইচ দেওয়া আছে, তাহলে গ্রাফ ছাড়াই বলা যাবে, তাহলে গ্রাফ ছাড়াই বলা যাবে। আর যদি গ্রাফ দেয় তাহলে তার কোনো ইনফরমেশনই দরকার নেই আমার, ঠিক কি না? স্যার এই কিলোজুল মোলেই কি থাকবে অলওয়েজ? এটা কি এসআই ইউনিট না? এসআই ইউনিট, হ্যাঁ, এটা কিলোজুল পার মোলেই থাকবে, এটা চেঞ্জ হবে না। তাহলে আই হোপ ইউ আন্ডারস্টুড, ঠিক আছে? তাহলে গ্রাফ দিলে পরে এই কথাবার্তারও তো দরকার ছিল না,
আর গ্রাফ দেই নাই বলে তো এই কথাগুলো বলা, সো দ্যাট এইভাবে এই অ্যান্সার এই ডিসিশনসে আসবে, ঠিক না? তো এই হচ্ছে গিয়ে অ্যাক্টিভেশন এনার্জির একদম মনে করো এন্টায়ার যতটুকু এটা কি সিকিউ তে আসছে? এমসিকিউ, এই যে এটা লাস্টের সাথে এমসিকিউ বোর্ডে আসছিল।